হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার্স। আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে নাকি এমসিকিউ এক্সামে অন্তত 2 to 3 মার্কস কিন্তু আসে। আর যদি এটা মেন্স এক্সাম হয়, যেমন টিপিএস টিসিএসের মেন্স এক্সামে এই টপিক থেকে কিন্তু মিনিমাম 5 to 10 মার্কস পরীক্ষাতে কম্পালসারি আসেই। ঠিক আছে, তো এবার বুঝতে পারছো টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা হলো আজকে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, মাণিক্য কিংদের মধ্যে যাকে নাকি বলা হয় ফাদার অফ মডার্ন ত্রিপুরা। ঠিক আছে, তো আজকে আমি এই মহারাজা বীরচন্দ্র মাণিক্য সম্বন্ধে ডিটেলসে বর্ণনা করব। যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ও নিউ কামার্সদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো স্টার্ট করছি ভিডিওটা। ফার্স্ট হলো, বীরচন্দ্র মাণিক্য ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন ত্রিপুরা and often called the architect of modern Tripura, as he introduced many reforms which were influenced by the efficient western style. তো বলা হচ্ছে যে বীরচন্দ্র মাণিক্যকে বলা হতো ফাদার অফ মডার্ন ত্রিপুরা। ঠিক আছে, আর ওনার এতই আর্কিটেকচার করেছিল মডার্ন ত্রিপুরার মধ্যে যে ওনাকে আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরাও বলা হয়। মিন্স আধুনিক যে ত্রিপুরা, আমরা যে এখন ত্রিপুরাতে আছি, সেটা কিন্তু বীরচন্দ্রের হাতে ধরেই গড়া। ঠিক আছে, তো আর এটা বলছে যে হি ইন্ট্রোডিউসড মেনি রিফর্মস অ্যাজ এফিশিয়েন্ট অফ ওয়েস্টার্ন স্টাইল। তো ফার্স্ট ত্রিপুরাতে যে ওয়েস্টার্ন স্টাইলের স্টাডি বলো, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ বলো, সোশ্যাল রিফর্মস বলো, সব কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে স্টার্ট করেছিল বীরচন্দ্রই। ঠিক আছে, তো ইন দি স্টেট দি সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল থিঙ্কিং অফ দি প্রিন্সলি স্টেট স্টার্টেড ফ্রম হিজ টাইম। যে আমি আগে এটা যেটা বললাম, সোশ্যাল পলিটিক্যাল কালচারাল থিঙ্কিং নতুনভাবে শুরু করেছিল কিন্তু বীরচন্দ্রের সময়কাল থেকেই এটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো, বীরচন্দ্র ওয়াজ দ্য সন অফ কৃষ্ণ কিশোর মাণিক্য অ্যান্ড দ্য ব্রাদার অফ ঈশানচন্দ্র মাণিক্য। তো বীরচন্দ্র ছিল কৃষ্ণ কিশোর মাণিক্যর ছেলে আর ব্রাদার অফ ঈশানচন্দ্র মাণিক্যের ভ্রাতা। অ্যাকচুয়ালি কৃষ্ণ কিশোর মাণিক্যের 3 ছেলে ছিল। বড় ছেলে ছিল ঈশানচন্দ্র, দ্বিতীয় ছেলে ছিল বীরচন্দ্র এবং তৃতীয় ছেলে ছিল উপেন্দ্র কিশোর মাণিক্য। ঠিক আছে, It was not easy for him to seize the throne of the kingdom. He had to be fallen controversy with his brother and nephews. দেখো, বংশানুক্রমে বড় ছেলেই রাজা হওয়ার কথা, কিন্তু বীরচন্দ্র চেয়েছিল নিজে রাজা হতে। তার জন্য ওনাকে অনেক কন্ট্রোভার্সিতে পড়তে হয়েছে, যেমন ওনার ভাইয়ের থেকে কন্ট্রোভার্সি, ওনার নেপিও থেকে কন্ট্রোভার্সি, সব কিছু থেকে কন্ট্রোভার্সিতে পড়তে হয়েছে। ঈশানচন্দ্র মাণিক্যের মৃত্যুর পর ঈশানচন্দ্রের ছেলে রাজা হওয়ার কথা, কিন্তু তখন বীরচন্দ্র বলেছিল যে না, উনিই রাজা হবেন। তা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। ঠিক আছে, এবং এটা রিলেটেড অনেক রিভোল্টও হয়েছিল, যেমন আমরা পরে আসবো জমাতিয়া রিভোল্টস, এটার মধ্যে বীরচন্দ্রের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। ঠিক আছে, নেক্সট হলো, হাউএভার ইন দ্য ভিউ অফ ডিসিশন অফ দি প্রিভি কাউন্সিল অন 15th March 1869, হি ওয়াজ প্রক্লেমড কিং অন 9th March 1870। ঠিক আছে, তো ব্রিটিশের সময় তখন প্রিভি কাউন্সিল ছিল, যেটা নাকি আমরা বলতাম আজকের দিনে আদালত বা ন্যায়াগার, সব কিছু বলতাম। ঠিক আছে, তো এইটার মধ্যে ডিসিশন করা হয়েছিল যে 1869-এ মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে ত্রিপুরার কিং হিসেবে ঘোষণা করবে। আর এটা প্রক্লেমড মিন্স এফেক্টেড হয়েছিল 9th March 1870-তে। ঠিক আছে, আর ব্রিটিশ গভর্নমেন্টরা কনফার্ড অন হিম দি টাইটেল অফ মহারাজা। তো ব্রিটিশ গভর্নমেন্টরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে একটা টাইটেল দিয়েছিল, সেটা হলো মহারাজা। কত সালে? 1877। তো কোশ্চেনটা আসতে পারে এভাবে যে কোন মাণিক্য কিংকে মহারাজা উপাধি দেওয়া হয়? তো আনসার হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে। ঠিক আছে, নেক্সট হলো, হি ওয়াজ এবল টু ট্যাকেল দি আনরেস্ট অফ দি জামাতিয়া ইন 1863। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলি হাইলাইটেড করেছি বা ইয়েলো পয়েন্ট করা, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, যেমন জমাতিয়া রিভোল্ট কবে হয়েছিল যদি বলে, তাহলে হলো 1863। যদি আসে যে কার টাইমে হয়েছিল, মহারাজা বীরচন্দ্রের টাইমে। কত সালে হয়েছিল? 1863। ঠিক আছে, as he realized that the revolt was not against the king but the oppressive official who were exploiting the population of Tripura for their own vested interest. তো রাজা তখন বুঝেছিল যে এই যে রিভোল্টটা হয়েছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজার বিপক্ষে না, এটা ছিল ট্যাক্স রিলেটেড রিভোল্ট। তো এটার জন্য বীরচন্দ্র মাণিক্য অনেক কিছু ফেস করতে হয়েছিল এবং পরবর্তী সময়ে ওনার দক্ষতা অনুযায়ী তিনি এটাকে দমন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো,
During his period, the art and literature were given as impetus as the king himself was a musician as a poet. He knew many language. তো রাজা তো আর্ট এবং লিটারেচার, কারণ তিনি, আমি ফার্স্টই বলেছি তিনি আর্কিটেকচার মডার্ন ত্রিপুরা, তো উনি আর্ট লিটারেচার সম্বন্ধেও খুব একটা ভালো ছিল। সাথে সাথে তিনি একজন মিউজিশিয়ানও ছিলেন এবং পয়েটও ছিলেন। অনেক পুস্তক, অনেক বই লিখেছেন তিনি, অনেক গানও করতেন, অনেক কিছু লিখেছিলেন এবং তিনি অনেক ল্যাঙ্গুয়েজও জানতেন। দ্য কোর্ট অফ কিং ওয়াজ অ্যাসর্টমেন্ট অফ নিউমারাস পোয়েটস অ্যান্ড সিঙ্গার্স। অনেক কবি এবং সিঙ্গাররা, গায়করা তার সভাতে ছিল। দ্য টাইটেল অফ তানরাজ ওয়াজ অ্যালটেড টু ফেমাস সিঙ্গার জাদু ভাট্টা বাই বীরচন্দ্র। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে বারবার রিপিট হয় কোশ্চেনটা হলো দ্য টাইটেল অফ তানরাজ, এটা কাকে দেওয়া হয়েছিল? ফেমাস সিঙ্গার জাদু ভট্টকে। তিনি কার সময় ছিল? বীরচন্দ্র মাণিক্য সময়। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু অনেকভাবে আসতে পারে, একটা লাইন থেকে 3টা কোশ্চেন হলো। ঠিক আছে, নেক্সট হলো দ্য ডিসকভারি অফ গ্রেট স্কলার অ্যান্ড পয়েট রবীন্দ্রনাথ ওয়াজ মেড ডিউরিং হিজ পিরিয়ড। এই যে রবীন্দ্রনাথ যে পয়েট হয়েছিল, যখন থেকে তার মাহাত্ম্য পুরো দুনিয়া বা পুরো বিশ্বের কাছে, পুরো ভারতের কাছে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু মহারাজা বীরচন্দ্রের টাইমিং ছিল। ঠিক আছে, মহারাজা বীরচন্দ্রের রাজত্বকালেই কিন্তু রবীন্দ্রনাথ অ্যাজ এ গ্রেট পয়েট হিসাবে পরিচিত হয়েছিল। তারপর হলো হি ওয়াজ কনসিডার অ্যাজ বিক্রমাদিত্য। তো বীরচন্দ্র মাণিক্যকে বলা হতো বিক্রমাদিত্য। কেন? তো তিনি অনেক কিছু আর্কিটেক্ট করেছিলেন, অনেক সোশ্যাল রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি ইউজ করেছিলেন, যার জন্য ওনাকে বলা হতো বিক্রমাদিত্য। কোশ্চেন আসতে পারে কাকে বিক্রমাদিত্য বলা হতো, বা বীরচন্দ্র মাণিক্যকে কী বলা হতো, কী উপাধি দেওয়া হয়েছিল? বিক্রমাদিত্য। ঠিক আছে, ডিউরিং হিজ টেনিওর ভেরিয়াস সিগনিফিকেন্ট স্টেপস ওয়ার টেকেন ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড আদার ফিল্ডস। তো আমি এটা ফার্স্টে বলছিলাম, খুব গুরুত্বপূর্ণ স্টেপ ছিল তার টাইমে, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল, ইকোনমিক্স এবং অনেক আদার ফিল্ডসের মধ্যে কিন্তু ওর বিস্তার অনেক ভালো হয়েছে। নেক্সট হলো ত্রিপুরা এন্টার দ্য মডার্ন এরা ডিউরিং দ্য রিন অফ বীরচন্দ্র মাণিক্য। এফোর্টস মডার্নাইজ দ্য ত্রিপুরা বিগিনস ইন অল অ্যাসপেক্টস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, ল, এডুকেশন, সোশ্যাল রিফর্মস। এটা ফার্স্টেই বলা হয়েছিল যে মডার্ন এরার যে ফাউন্ডার, মিনস যে ফাদার, উনি কিন্তু বীরচন্দ্র মাণিক্য। আর মডার্নাইজ করার জন্য তিনি কিসে জোর দিয়েছিলেন? অ্যাডমিনিস্ট্রেটিভ, ল, এডুকেশন, সোশ্যাল। তো একটা মডার্ন সিটি বা মডার্ন ত্রিপুরা বানাতে গেলে যেমন আমাদের এখন চলছে স্মার্ট ত্রিপুরা বা স্মার্ট আগরতলা, স্মার্ট সিটি, তো এগুলির জন্য কিসের উপর জোর দিতে হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, এডুকেশন, ল, সোশ্যাল, এগুলোর উপর জোর দিলেই তো একটা স্টেট মডেল হবে বা মডার্ন হবে। তো তিনি তাই করেছিলেন। ঠিক আছে, তো বীরচন্দ্র অনেকগুলি রিফর্মস করেছিল, এগুলোর মধ্যে ইম্পর্ট্যান্টগুলি হলো বীরচন্দ্র অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার। ঠিক আছে, সেকেন্ড হলো সোশ্যাল রিফর্মার, রিফর্ম ইন এডুকেশন, ইমপ্রুভমেন্ট অফ রয়্যাল আর্মি, হিজ কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ লিটারেচার। অনেকগুলি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশ্যাল, এডুকেশন, রয়্যাল আর্মি, লিটারেচার, অনেক কিছুতে তিনি একসাথে বিস্তার করেছিলেন যাতে মডার্ন ত্রিপুরা তিনি গড়তে পারে। তো এখন আমি একে একে করে এই 5টা রিফর্মস আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্ট হলো বীরচন্দ্র অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার। দ্য কন্ট্রিবিউশন অফ বীরচন্দ্র মাণিক্য অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার ইজ সিগনিফিকেন্ট। তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে অনেক কিছু করেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন বীরচন্দ্র। সেগুলো হলো দি অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা স্টার্টেড ফ্রম হিজ টাইম। পলিটিক্যাল এজেন্ট কিন্তু বীরচন্দ্রের সময় থেকেই শুরু হয়েছিল। অলদো দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হায়ার্ড পলিটিক্যাল এজেন্ট ফর দেয়ার ওন পারপাস। ব্রিটিশ গভর্নমেন্টরা বলেছিল যে এই যে পলিটিক্যাল এজেন্টটা নিয়োগ করছে সেটা নাকি ব্রিটিশদের নিজেদের জন্য। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাসিওর্ড দ্য কিং দ্যাট পলিটিক্যাল এজেন্ট উড নট এফেক্ট দি কিংস পাওয়ার ইন দ্য কিংডম। ব্রিটিশরা বলেছিল যে রাজার রাজত্বকালীনে যত রকমের কাজ করা হবে তার মধ্যে কোনো রকমের হস্তক্ষেপ করবে না এই পলিটিক্যাল এজেন্টস। এটা শুধু নাকি ব্রিটিশরা নিজেদের জন্যই তৈরি করেছিলেন। AWB পাওয়ার ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা কে? এটা হলো AWB পাওয়ার। ঠিক আছে, হি ওয়াজ ক্যারিড আউট কোর্ট রিফর্ম। তো এখানে হি কিন্তু বীরচন্দ্র মাণিক্য কী করেছিল? কোর্ট রিফর্ম করেছিল। হি সেট আপ এ ট্রিবিউনাল, দি খাস অ্যাপিলেট কোর্ট ইন দ্য ইমিগ্রেশন অফ প্রিভি কাউন্সিল অফ ব্রিটেন। তো ব্রিটেনের যে প্রিভি কাউন্সিল ছিল, আমি ফার্স্টে বলছিলাম যে তাদের উচ্চ আদালত বা ন্যায়ালয় ছিল, এগুলিকে লিমিটেড করার জন্য ত্রিপুরা রাজা বীরচন্দ্র নিজেই একটি কোর্ট বিস্তার করার প্রচেষ্টায় ছিলেন, যেটাকে বলা হতো খাস অ্যাপিলেট কোর্ট।
তিনি ব্রিটিশদের গুরুত্বটাকে কমানোর জন্য নিজেদের মধ্যেই একটি কোড তৈরি করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, AWB পাওয়ার ফার্স্ট কবে এসেছিল? 1871 এসেছিল, ঠিক আছে। দেয়ার ওয়ার 2 জাজ ইন দ্য কোর্ট, তো কোর্টের মধ্যে দুটো জজ ছিল, ঠিক আছে। হি সেট আপ দি এক্সাইজ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য স্ট্যাম্প ডিপার্টমেন্ট ইন দ্য স্টেট ইন ইমিশন অফ দি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য রুল অফ ডকুমেন্ট রেজিস্ট্রি। তো বীরচন্দ্র কী করেছিল? এক্সাইজ ডিপার্টমেন্ট এবং স্টাম্প ডিপার্টমেন্ট তৈরি করেছিল ব্রিটিশদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইন্ট্রোডাকশন রেজিস্ট্রি এগুলিকে একটু গুরুত্বটা কমানোর জন্য, কারণ না হলে ব্রিটিশরা কিন্তু তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে। ডিউরিং হিজ রিন ত্রিপুরা ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস ফর দ্য কনভেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। ফার্স্ট হলো নর্থ সেকশন, মিডল সেকশন, সাউথ সেকশন। তো পুরো ত্রিপুরাটাকে 3টা সেকশনে ভাগ করেছিল, নর্থ, মিডল এবং সাউথ। তো ডিপার্টমেন্টাল organization or workplace of 3 section were Kailashahar for north section, Agartala for middle and Udaipur for south. কৈলাসহর ছিল নর্থ সেকশনের জন্য। ডিপার্টমেন্টাল ওয়ার্ক মিন্স অ্যাজ এ ক্যাপিটাল বলতে পারো। 3টা সেকশনের যে মেইন প্লেসগুলি ছিল, কৈলাসহর ফর নর্থ, আগরতলা ফর মিডল অ্যান্ড উদয়পুর ফর সাউথ, ঠিক আছে। In North Urdi, reform was introduced of municipality at Agartala in 1871. তো এই কোশ্চেনটা কিন্তু এক্সামের মধ্যে অনেকবার আসে যে আগরতলা মিউনিসিপ্যালিটিটা কত সালে হয়েছিল। তো এটার আনসার হলো 1871। কার সময় শুরু হয়েছিল? বীরচন্দ্রের সময়। ইন দিস ইনস্টিটিউট পলিটিক্যাল এজেন্ট ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান। তো এটার মধ্যে পলিটিক্যাল এজেন্টটাকে চেয়ারম্যান হিসেবে ঘোষিত করা হয়েছিল। অ্যান্ড ইন 1874 মিউনিসিপ্যাল লজ ওয়ার এনাক্টেড। আর 1874 সালে মিউনিসিপ্যালিটির যে লগুলি ছিল এগুলি এফেক্টেড মিন্স কার্যকরী হয়েছিল। For the first time in this state, budget system was introduced. However, the credit went to a royal administrator, Babo Nilmani Das. The first budget system, স্টেটের যে বাজেট সিস্টেম, এটার ফার্স্ট হয়েছিল বীরচন্দ্রের সময়ে, ঠিক আছে। এটা কিন্তু অনেকবার কোশ্চেনটা আসে। আর এটার মেন ক্রেডিট কে ছিল? বাবু নীলমণি দাস। নেক্সট হলো, অন 1st October 1875 one post office was opened at Agartala. ফার্স্ট পোস্ট অফিস কার সময় শুরু হয়েছিল? বীরচন্দ্রের সময়ে আগরতলাতে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য এক্সপেন্সেস উড বি borne বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য উড বি ম্যানেজড বাই দি ইন্ডিয়ান পোস্টাল অথরিটি। তো এটা খরচ যাই এক্সপেন্সেস হয় এগুলি ত্রিপুরা গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান পোস্টাল অথরিটিগুলি মেনটেন করবে, এগুলি সিদ্ধান্ত করা হয়েছিল। তারপর হলো, দ্য ফার্স্ট সেন্সাস অপারেশন ওয়াজ কমপ্লিটেড ডিউরিং হিজ টাইম 1881। তো সেন্সাস যে ত্রিপুরাতে স্টার্ট হয়েছিল এটা ফার্স্ট কমপ্লিট হয়েছিল 1881 বীরচন্দ্রের সময়। দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট অফ মডার্ন সেন্সাস অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো ফর দিস স্টেট। এটা ছিল ফার্স্ট সেন্সাস অফ অল ওভার ইন্ডিয়া, আর এটা অলসো এ স্টেট মিন্স ত্রিপুরারও জন্য এটা ফার্স্ট মডার্ন সেন্সাস ছিল। নেক্সট হলো, এ নর্থ দি অ্যাচিভমেন্ট ওয়াজ এনাক্টেড ডিউরিং হিজ টাইম ওয়াজ টু পাস 3 অ্যাক্টস রিলেটিং দ্য পলিসি, এক্সাইজ অ্যান্ড ল্যান্ডলর্ডস। তো যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে বিভিন্ন পুলিশ, এক্সাইজ, ল্যান্ডলর্ডসদের জন্য অনেকগুলো অ্যাচিভমেন্ট হয়েছিল তার টাইমে। দ্য কিং টুক এ ওয়াইজ স্টেপ টু অর্গানাইজ এ স্মল ব্যবসায়িক সভা মিন্স লেজিসলেটিভ কাউন্সিল। দিস ডিসিশন ওয়াজ টেকেন হোয়েন হি ফেল্ট অ্যাবসেন্স অফ এনার্জেটিক অ্যান্ড ভেটারান অফিসার টু স্টিয়ার অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। তো ফার্স্ট কিং মিন্স বীরচন্দ্র কী করেছিল? ব্যবস্থাপক সভা মিন্স ব্যবস্থাপক সভা গড়েছিল কিসের জন্য? মিন্স লেজিসলেটিভ কাউন্সিল। এখন যে বর্তমানে যে লেজিসলেটিভ কাউন্সিল তখনই সময় ছিল এটা ব্যবস্থাপক সভা, ঠিক আছে। নেক্সট হলো, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার। সোশ্যাল রিফর্মার হিসেবে বীরচন্দ্র কী কী করেছিল এটা আমি এখন বলছি। বীরচন্দ্র মাণিক্য ওয়াজ এ প্রমিনেন্ট সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। সোশ্যাল রিফর্মারও তিনি অনেক কিছু করেছিলেন। ফার্স্ট হলো, বাই এ জুডিশিয়াল অর্ডার ইন জুলাই 1878 দ্য এজ ওল্ড প্র্যাকটিস অফ স্ল্যাভারি ওয়াজ এবলিশড অ্যান্ড বাই এ সিমিলার স্টেপ দ্য ফিউডাল প্র্যাকটিস অফ জোলাই ওয়াজ অলসো এবলিশড ইন 1878। তো খুব ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস অফ স্লেভারি মিন্স দাসত্ব প্রথাটা কে একদম অ্যাবলিশড করেছিল? সেটা হলো বীরচন্দ্র। কত সালে? 1878 সালে, ঠিক আছে। প্র্যাকটিস অফ স্লেভারি কিন্তু অনেকবার এক্সামে এসেছে। নেক্সট আসছে হলো, হি ব্যান্ড দ্য প্র্যাকটিস অফ সতী। খুব খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা। সতী ব্যান্ড করেছিল 1889 বীরচন্দ্রের দ্বারা, ঠিক আছে।
আর এটার মধ্যে ইন্টারেস্টেড ছিল হলো সাহিব ও উমাকান্ত। সেমভাবে অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হি অলসো ফেভার ইন অ্যাবলিশিং কাস্ট সিস্টেম। এই যে কাস্ট সিস্টেমটা আছে আমাদের, এটাকেও অ্যাবলিস্ট করেছিল, যেমন নিচু জাতি উঁচু জাতি এইগুলি সবগুলিকে তিনি অ্যাবলিস্ট করেছিলেন। এতটুকুই ছিল সোশ্যাল রিফর্ম। তারপর হলো হিজ রোল অ্যাজ রিফর্ম ইন এডুকেশন। তো এডুকেশনের মধ্যে ওর কী কী ভূমিকা ছিল? মহারাজা বীরচন্দ্র মানিক্য টোক দ্য রেসপন্সিবিলিটি অফ ইমপ্রুভিং এডুকেশন সিস্টেম অফ দ্য ইনহেবিটেন্টস অফ ত্রিপুরা। মহারাজা বীরচন্দ্র মানিক্য এডুকেশন সিস্টেমকে উন্নত করার জন্য কিন্তু অনেকগুলি প্রচেষ্টা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হি ইমপ্রুভ দ্য এডুকেশন সিস্টেম, হি এস্টাবলিশ দ্য ফার্স্ট হাই স্কুল অফ ত্রিপুরা নেমড আগরতলা গভর্নমেন্ট হাই স্কুল অন 15 December 1890. Later it named as উমাকান্ত একাডেমি। তো ফার্স্ট হাই স্কুল অফ ত্রিপুরা ছিল কিন্তু আগরতলা গভর্নমেন্ট হাই স্কুল, যেটা নাকি এখন বর্তমানে উমাকান্ত একাডেমি নামে পরিচিত। সেটা হয়েছিল 1890-তে। ঠিক আছে, তো উমাকান্ত স্কুল কে তৈরি করেছিল এটা আসতে পারে, তো এটা হলো বীরচন্দ্র মানিক্য। সেমভাবে উমাকান্ত স্কুল ছিল বয়েজদের জন্য। সেমভাবে ফর গার্লস ইন 1894 another big school especially for girls was established at Agartala and it was named after Tulsibhuti, the Manipuri queen of Radhakishore. Now it known as Maharani Tulsibhuti High Secondary School. তো সেমভাবে মেয়েদের জন্য তিনি একটি স্কুল তৈরি করেছিলেন, যেটা নাকি তুলসীবতী। আর তুলসীবতী কে ছিল? রাধাকিশোর মানিক্যের কুইন, মণিপুরি কুইন। ঠিক আছে, এটাও আসতে পারে কুইন তুলসীবতী কোন জাতি রিলেটেড বা কোন স্টেট রিলেটেড, এসব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বা কার কুইন? রাধাকিশোর মানিক্যের। ঠিক আছে, 1894-এ হলো তুলসীবতী আর 1890-তে হলো তোমার উমাকান্ত একাডেমি। ঠিক আছে, নেক্সট হলো হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট টু দ্য রয়্যাল আর্মি। ঠিক আছে, রয়্যাল আর্মিতে তিনি কী কী করেছিল? মহারাজা বীরচন্দ্র ট্রাই টু মডার্নাইজ দি আর্ম ফোর্স। তিনি অ্যাকচুয়ালি আর্ম ফোর্সগুলিকে মডার্নাইজ করতে চেষ্টা করেছিল। আগে তো সবগুলি যেমন লাঠি বাঁশ এগুলো দিয়ে যুদ্ধ করতো, কিন্তু তিনি চেয়েছিলেন আর্মি ফোর্সগুলিকে একটু মডার্ন করতে, মিন্স আধুনিকতার দিকে এগোতে। দোজ হু হ্যাড দ্য পাওয়ার টু কন্ট্রোল দ্য আর্মি অ্যান্ড হু ওয়ার লয়াল টু দ্য কিং ওয়ার অ্যাপয়েন্টেড দ্য ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন কাদের, মানে মিন্স রাজারা ক্যাপ্টেন কাকে ঘোষণা করতো? যারা নাকি কন্ট্রোল করার পাওয়া ছিল, যাদের নাকি কন্ট্রোল করার পাওয়া ছিল এবং রাজাদের প্রতি একটু বিনম্র ছিল, তাদেরকেই ক্যাপ্টেন হিসাবে বলা হতো আর্মি ফোর্সের জন্য। দে হায়ার দ্য পিপল ইন আর্ম সেকশন উইথ দ্য পারমিশন অফ দ্য কিং। তো এই ক্যাপ্টেনগুলি রাজার পারমিশন নিয়ে লোক নিয়োগ করতো। ঠিক আছে, এবার হলো হিজ কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ লিটারেচার। তো লিটারেচারের মধ্যে তিনি অনেক কিছু করেছিলেন, অনেক বই পুস্তক গান এগুলি অনেক কিছু করেছিলেন, এগুলি আমরা ডিটেলসে একটু জেনে নিই। ইন এডিশন টু অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ হি অলসো হ্যাড কনসিডারেবল এক্সপিরিয়েন্সেস ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে তিনি কিন্তু লিটারেচারের দিক দিয়েও খুবই গুরুত্ব দিয়েছিলেন। হি শোড হিজ লিটারাল কোয়ালিটি বাই রিডিং প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, ঝুলন, হরি, সোহাগ, এতগুলোই লিটারেচার রিলেটেড বুক পুস্তক কিন্তু উনি লিখেছিলেন। ঠিক আছে, মিন্স লিখেছিলেন বলতে উনি লিখিয়েছিলেন, আইডিয়াটা কিন্তু ওনারই ছিল। ঠিক আছে, এই বইগুলির নাম কিন্তু আসতে পারে, এই বইগুলি বলতে পারে কোন রাজার। আবারও আমি বলছি, প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, ঝুলন, হরি, সোহাগ। ঠিক আছে, নেক্সট হলো হি ওয়াজ অলসো কোয়াইট এ patron of other contribution on the literature. He spent 50,000 rupees at that time to publish the Bengali version of Srimad Bhagavatam. ঠিক আছে, তো তখনের দিনে 50,000 টাকা তিনি ব্যয় করেছিলেন কিসের জন্য? বেঙ্গলি ভার্সন পাবলিশ করার জন্য অফ শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতের জন্য তিনি 50,000 টাকা তখনের টাইমে 50,000 টাকা মানে তো বিশাল ব্যাপার। তো এত টাকা তিনি খরচ করেছিলেন শ্রীমদ ভগবতের বেঙ্গলি ভার্সন করার জন্য। এ থেকে বোঝা যায় তিনি মানে লিটারেচারের দিক দিয়ে কতটুকু আগ্রহ ছিল। হি অ্যারেঞ্জ দ্য প্রিন্ট দি বুক শ্রী শ্রী হরিবিলাস অ্যাট হিজ ওন এক্সপেন্সেস। সেমভাবে শ্রী শ্রী হরিবিলাসও একটি বই ছিল, এটিও তিনি নিজের এক্সপেন্স মিন্স নিজের টাকায় খরচ করে তিনি প্রিন্ট করিয়েছিলেন। এই কোশ্চেনগুলি কিন্তু আসতে পারে যে লিটারেচার রিফর্মস রিলেটেড মহারাজা বীরচন্দ্রের সামারি বা কিছু একটা লেখো, তখন কিন্তু 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এগুলি তোমরা কিন্তু সব লিখতে হবে। ঠিক আছে, নেক্সট হলো হি ওয়াজ অ্যাক্লেমড দি সোসাইটি
of that time for printing the book গোবিন্দ ভাষ্য অফ ব্রহ্মসূত্র। সেমভাবে তিনিও প্রিন্টিং করেছিলেন কি গোবিন্দ ভাষ্য অফ ব্রহ্মসূত্র, ঠিক আছে। প্রমিনেন্ট এডুকেশনিস্ট ডক্টর দীনেশ চন্দ্র সেন ওয়াজ এবল টু পাবলিশ হিজ ওন বুক ডিউ টু বীরচন্দ্র মাণিক্য। ফেমাস একজন এডুকেশনিস্ট ছিল, যেমন নাম ছিল দীনেশচন্দ্র সেন। তিনিও তার বইটি পাবলিশ করেছিলেন কার সহায়তায়? বীরচন্দ্রের সহায়তায়। মিন্স তিনি লিটারেচারের দিক থেকে এতই আগ্রহ ছিলেন যে তিনি নিজের টাকা খরচ করে অন্যদের বইও তিনি লঞ্চ করাতেন, ঠিক আছে। Moreover, it was during his tenure Bengali was used as the official language of the administrative field. তো তার সময় যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। মিনস সব বই পুস্তক যেগুলি তিনি রচনা করেছেন বা তার সময়ে শুরু হয়েছিল সবগুলি কিন্তু বেঙ্গলি ভার্সনে, ঠিক আছে। তারপর হলো এগুলি ছিল রিফর্মস। তারপর হলো মোরওভার হি অলসো পেড অ্যাটেনশন টু দ্য হেলথ অফ দ্য স্টেট। তিনি অবশ্য হেলথের দিক দিয়েও কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। তিনি অ্যাকচুয়ালি সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যাতে একটা মডার্ন ত্রিপুরা গড়া যায়, ঠিক আছে। তো ফার্স্ট হসপিটাল ওয়াজ এস্টাবলিশড ইন দ্য সিটি অফ আগরতলা ইন মে 1873। তো ফার্স্ট হসপিটাল কোথায় করেছিল? আগরতলাতে। কে করেছিল? বীরচন্দ্র। কত সালে করেছিল? মে 1873, ঠিক আছে। ফার্স্ট হসপিটালে কিন্তু তিনি করেছিলেন। হি স্টার্টেড দ্য ভ্যাকসিনেটিং। তিনি ফার্স্ট ভ্যাকসিনেটিংও শুরু করেছিলেন ইন দ্য স্টেট হোয়েন দি স্টেট ওয়াজ এফেক্টেড বাই দি ক্লোরেলা এপিডেমিক, ঠিক আছে। কী বললো যে ফার্স্ট তিনি ভ্যাকসিনেশন শুরু করেছিলেন কখন? যখন ক্লোরেলা এপিডেমিকটা শুরু হয়েছিল ত্রিপুরাতে, তখন তিনি ভ্যাকসিনেশনও শুরু করেছিল, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড বলছে এপিডেমিক, ঠিক আছে। আমাদের যে বর্তমানে করোনাটা আছে এটা কিন্তু প্যান্ডেমিক, ঠিক আছে। এপিডেমিক প্যান্ডেমিকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা আমি আরেকটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য পাস্ট অ্যাওয়ে ইন 1896। তো 1896-এর সময় মহারাজা বীরচন্দ্র কিন্তু পাস্ট হয়েছিল, মিনস তিনি মারা গিয়েছিল। তো হিজ কন্ট্রিবিউশন ইজ টেকিং ত্রিপুরা অন দি পাথ অফ মডার্নিটি ইজ হাইলি অ্যাডমায়ারেবল। তিনি যে কন্ট্রিবিউশন মডার্ন ত্রিপুরা গড়ার জন্য এটা কিন্তু খুবই অ্যাডমায়ারেবল, মানে খুবই প্রশংসনীয়, খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা মডার্ন, এখন যে আমরা মডার্ন ত্রিপুরাতে থাকছি এটা কিন্তু তারই অবদান, ঠিক আছে। ইনফ্যাক্ট হিজ কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা ইন এভরি ফিল্ড ইজ নট টু বি ফরগটেন। মিনস আমি কি বললাম, সবগুলির ব্যাপারেই কিন্তু তিনি কাজ করে গেছেন। তো সবগুলির জন্যই তার যে অবদান এটা কিন্তু কখনোই ভোলা যাবে না মডার্ন ত্রিপুরা গড়ার জন্য। তো এই ছিল ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যের সম্পর্কে। তো আজকে এতটুকুই থাক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো বীরচন্দ্র সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, বা কোনো কোশ্চেন বা কোনো কিউরি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, কিছু যদি তোমরা মনে করো শিখেছো, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নাকি নতুন তারা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আমি নেক্সট আবারও নিয়ে আসবো এরকম ত্রিপুরা রাজার সম্বন্ধে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে এই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই থাক, ঠিক আছে। বাই, গুড লাক।